বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। আজকের গল্পটি অনেক মজাদার হতে চলেছে। গল্পটা শুনলে তোমাদের হয়ে যাবে আমি সুস্মিতা। আমার বয়স তেমন হয়নি, আমার মাত্র 13 বছর বয়স। আর এই 13 বয়সে আমার পরিবারের দায়িত্ব আমার নিতে হয়। প্রিয় বন্ধুরা, আমি একজন গ্রামের একটি মেয়ে এবং অত্যন্ত দরিদ্র ফ্যামিলির মেয়ে। আমরা মোটে 5 বোন এবং 2 ভাই ছিলাম, অর্থাৎ আমাদের ফ্যামিলিটা অনেক বড় ছিল, কিন্তু আমরা দরিদ্র ফ্যামিলি ছিলাম। আর আমি সবার বড় বোন ছিলাম। বড় হলে কি হবে, আমার বয়সটাও তেমন হয়নি, কিন্তু কিছু করার নেই। তাই কেমন যে নিজের উপর প্রেসার মনে হতে লাগলো। যেহেতু আমরা 5 বোন 2 ভাই, তারপরেও বাবা অনেক গরিব, অর্থাৎ আমাদের সংসার চালাতে বাবা অনেকটা হিমশিম খেয়ে যাচ্ছিল। আর আমি ফ্যামিলির সবার বড় মেয়ে হওয়ার কারণে নিজেকে আর বুঝতে পারছিলাম না। তাই বাধ্য হয়ে গার্মেন্টসে চাকরি নেওয়ার সিদ্ধান্ত নেই এবং পরবর্তীতে আমি গ্রাম ছেড়ে ঢাকায় চলে যাই, একটি গার্মেন্টসে চাকরি করা শুরু করি। আর ওই গার্মেন্টসের একটি সুপারভাইজারের সাথে আমার খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে। যেহেতু দেখতে শুনতে আমি বেশ সুন্দর ছিলাম, সুপারভাইজার আমাকে চাকরির ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা দিত এবং কিছু কাজ না করলে ওভারটাইম দিতে। তখন আমি বুঝতে পারলাম যে সুপারভাইজার কেন আমাকে এত সুযোগ সুবিধা দিচ্ছে। নিশ্চয়ই আমার প্রতি তার কোনো উদ্দেশ্য আছে, তা না হলে আমাকে এত সুযোগ সুবিধা দিত কেন? আরও তো অনেক মেয়ে আছে, তাদের তো কোনো সুযোগ সুবিধা দেয়নি। যেহেতু সে আমাকে অনেক সুযোগ সুবিধা দিচ্ছে, তাই আমি সবসময় ভাবতাম সে আমার কাছে কি চাইতো। সে অনেক সময় বলতো, তোমার এত কাজ করার দরকার নেই, অন্য শ্রমিকরা তো ঠিকমতো কাজ করছে। আর কেউ যদি তোমাকে কোনো কিছু বলে তাহলে আমাকে জানিও। আমি বুঝলাম সুপারভাইজার আমার প্রতি অন্য কোনো উদ্দেশ্য আছে। পরবর্তীতে যখন করোনা আসার সময় হয়ে আসছে, তখন আমাদের গার্মেন্টস থেকে অনেক কর্মী ছাঁটাই করে দিল। আর তার মধ্যে আমিও পড়ে গেলাম। তখন আমার সেই সুপারভাইজার আমার প্রতি অনেক মায়া হলো এবং সে আমাকে তার নিজের খরচে লেবানন পাঠিয়ে দিন। কিন্তু আমার তো তেমন বয়স হয়নি, বাইরে যেতে হলে 1-8 বছর বয়স লাগে। আর তাই সুপারভাইজার আমার বয়সটা বাড়িয়ে নিল। আমার বয়স ছিল মাত্র 1.5 বছর, আর 1.5 বছর থেকে 1-8 বছর বানিয়ে নীল। কিন্তু আর এই লেবু দিয়ে আমার জীবনে ঘটল এক দুর্ঘটনা। লেবানে আমি একটি বাসা বাড়ির কাজ পেলাম। সেই বাড়িতে আমার যে সে ছিল তার 3 ছেলে এবং সে নিজে এবং তার 4 তাঁবু ছিল। প্রথমে আমি বুঝতে পারিনি যে সাধারণত ওদেরকে 2-3টা করে বয়, পরে বুঝতে পারলাম তাদের অনেক। তাই তারা 2-3টা করে বিয়ে করে এবং তাদের বুড়ো বিয়ে করার অনুমতি দেয়, কারণ সে একা এত সামাল দিতে পারে না। তাই লেবং যাওয়ার পরেও শেখ এবং তাদের 3 ছেলের নজরে আমি পড়ে গেলাম। কিন্তু প্রথম টাইম আমি জানতাম না যে প্রবাসীর সাধারণত মেয়েদের সাথে এরকম করা হয় এবং কিছু বলাও যায় না। যদি কিছু বলে দিই তাহলে বিভিন্ন রকম মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে পাঠিয়ে দেয়। এই বিষয়টি আমি অন্যান্য প্রবাসী মেয়েদের থেকে জানতে পারলাম। তো যাই হোক বন্ধুরা, এরপর আস্তে আস্তে সংযুক্ত আরব আমিরাত শেখ এবং তার 3 ছেলের নজরে আমি পড়ে গেলাম। এমনকি তারা বিভিন্ন স্থানে বেড়াতে গেলে আমাকে গাড়িতে করে নিয়ে যেত। তাদের বুথেরকে বলতো যে ওকে দরকার আছে বিভিন্ন রকমের চা নাস্তা বানানোর জন্য, এই বলে আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যেত। এরকম করতে করতে একসময় তারা আমার দিকে অন্যরকমভাবে চেয়ে থাকত এবং বলতো খুল বাঙালি মিনামিলা, অর্থাৎ তারা বলতো যে প্রত্যেকটা বাঙালি মেয়ে অনেক সুন্দর। তো একদিন তারা আমাকে নিয়ে 2 দিনের একটি সফরে বের হলো। সেদিন শুধু সে ছিল আর তার ড্রাইভার আর আমি। তারপর আমি আসে পিছনের সিটে বসলাম আর ড্রাইভার গাড়ি ড্রাইভ করতে থাকলো। এক পর্যায়ে সে আমার দিকে অদ্ভুতভাবে চেয়ে থাকতে শুরু করল, কিন্তু আমি কিছু বলতে পারলাম না, কারণ এর আগেও আমি শুনেছি যে প্রত্যেক সেখানেই তাদের বাড়ির কাজের মেয়েরা তাদের সকল কথা শুনতে হয়। যদি তাদের কথা না শুনি এবং পুলিশকে ইনফর্ম করলে মিথ্যা মামলায় ফাঁসিয়ে
দেওয়া, তাই আমি ভয় পেয়ে গিয়ে আমি তাকে কিছু বলতে বলেনি এবং বলার সুযোগ দেয়নি। আমায় আর গাড়ির মধ্যে একটি পর্দা টানিয়ে দে। আমি তাকে জিজ্ঞেস করলাম, পর্দাটা নাচছেন কেন গাড়িতে? সে বলল, সামনে মরুভূমি, প্রচণ্ড বাতাস আসতে পারে। আমি তার কথা শুনে প্রচণ্ড ভয় পেয়ে গেলাম, কিন্তু ভয় পেয়ে কোনো লাভ নেই। তখন আমার কাছে পুরো দুনিয়া একদম অন্ধকার হয়ে গেল। মনে মনে হচ্ছিল আমি আর পৃথিবীতে বেঁচে নেই। এতটা কষ্ট এবং অসহ্যকর মনে হচ্ছিল, কিন্তু সেক্ষেত্রে বিষয়ে কোনো খেয়াল করল না আমি বেঁচে আছি নাকি মরে গেছি। এ বিষয়ে তার কোনো খেয়ালই রইল না। এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে গেলাম। প্রায় ৩ ঘন্টা পর আমার হুঁশ আসলো এবং আমি দেখলাম যে আমার অবস্থা একদম কাহিনী। অর্থাৎ আমার শরীর এমন হোল উঠে দাঁড়ানোর মতো শক্তি আমার ছিল না, কিন্তু কিছু করার নেই, নিজের শেখ বলে কথা। আর আমাদের আজকের সফর তো ছিল প্রায় ৪০০ কিলোমিটার দূর। এই ৬০০ কিলোমিটার সফর অবস্থায় শেখ আমার সাথে। তারপর আমি যখন একটি নির্দিষ্ট স্থানে পৌঁছালাম, তারপর আমি সেই স্থানে পৌঁছানোর পর অসুস্থ হয়ে গেলাম। তারপর লেবাননের সে আমাকে একটি প্রাইভেট মেডিকেল হসপিটালে ভর্তি করুন এবং ২ দিনের মধ্যে আমাকে সুস্থ করে তুলুন। অতঃপর সে আবার সেখান থেকে ফেরার সিদ্ধান্ত নিল এবং আমরা আবার গাড়িতে উঠে বসলাম। কিছুক্ষণ আসার পর সে আমায় বলল, কেমন লাগলো আজকের সফর? সে গাড়ির আবার পর্দা টাঙিয়ে দিল। তখন আমি শেখকে অনেক অনুরোধ করে বললাম, আপনি পর্দা টাঙালে আমার ভয় করে। আমি তার অনেক হাতে পায়ে ধরলাম, কিন্তু সে কোনোভাবে আমার কোনো কথা মানল না। সে বলল, দেখো তুমি এখানে চাকরি করতে এসেছো, তাই আমার তোমাকে যেভাবে বলি সেভাবে তোমার চলতে হবে এবং সকল কথা রাখতে হবে। আমি বুঝতে পারলাম সে আমার কথা রাখবে না, তারা যা বলে তাই মানতে হয়। তারা বলে সেখানে চাকরি করতে গেলে তাদের এটাই নিয়ম। এভাবে আমরা বাড়িতে আবার চলে আসলাম, কিন্তু বাড়িতে আসার পরও কোনো রেহাই পেলাম না, কারণ সেকে ৩ ছেলেকে দেখে আমার অনেক ভয় লাগত। সেই ৩ ছেলের কোনো কাজকর্ম ছিল না, শুধু বাসায় বসে থাকত টিভি দেখতে আর আড্ডা মারত। আর তার বাবার বিজনেস ছিল, বাবা সারাদিন সে বিজনেস সময় দিত। প্রিয় বন্ধুরা, যখনই তার বাবা দিনের তার ব্যবসার স্থানে চলে যেত আর আমায় তখন বলতো, এই বাঙালি আমাদের ৩ ভাইয়ের কথা রাখতে হবে। আর বলতো, যদি বাবাকে কিছু বলিস তাহলে তো চাকরি চলে যাবে। কিন্তু তারপরেও কিছু করার ছিল না, কারণ আমি দেশে চলেও আসতে পারবো না। দেশে গিয়ে কি করব, কারণ আমি দরিদ্র ফ্যামিলি। বাড়িতে গেলে আমি আর ও আমার পরিবারের বোঝা হয়ে দাঁড়াবো, তাই যাতে পরিবারের বোঝা না হয় এজন্যই আমি চাকরি করতে চাই। প্রিয় বন্ধুরা, এভাবে সংযুক্ত আরব আমিরাতের শেখ এবং তার ছেলেরা আমার দিকে সবসময় এক অন্যরকম দৃষ্টিতে চেয়ে থাকত। সেটা আমার ভাল লাগত না, কিন্তু ওরা বলে চাকরি করতে হলে তাদের সকল কথা রাখতে হয়। আমি তাদের ছেলেদের দেখে ভয়ে সবসময় লুকিয়ে লুকিয়ে থাকতাম। আমি বাসার সকল কাজকর্ম করে রাতে যখন রুমে শুতে গেলাম, আমার ২ দিনের জার্নিতে আমার শরীর অনেক দুর্বল ছিল। তাছাড়া অজ্ঞান অবস্থায় ৩ দিন ছিলাম, কিন্তু শেখদের কোনো টাকা পয়সার অভাব ছিল না। যাই হোক, আমি রাতে প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছিল। আমি মাথার ব্যথায় যখন শব্দ করতে লাগলাম, তখন শেখের ছেলে আমার রুমে আসলো আর আমায় বলল, তুই কি বেশি অসুস্থ? আমি বললাম, আমি অনেক অসুস্থ, আমার প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে। আমি তাকে বললাম, আপনাকে দেখলে আমার ভয় লাগে, আপনি চলে যান রুম থেকে। আপনি রুমে থাকলে আমি আরও বেশি অসুস্থ হয়ে যাব। শেখের ছেলে আমার মুখে এরকম কথা শুনে রাগান্বিত হয়ে গেল। আমায় বলল, আমার বাড়িতে থেকে চাকরি করিস তুই, একটা চাকরানি হয়ে আমার ঘর থেকে আমাকে রুম থেকে বাহির হতে বলছিস? তোর সাহস তো কম না। আমি শেখের ছেলের কথা শুনে ভয় পেয়ে গেলাম। আমি শেখের ছেলেকে বললাম, আমার ভুল হয়ে গেছে, আমি আসলে মাথা ব্যথায় আমার কোনো হুঁশ ছিল না, আর তাই মুখে কি হতে কি বলে ফেললাম। আপনি কিছু মনে করবেন না, আমি আপনার কাছে ভুল স্বীকার করছি। শেখের ছেলে তখন আমায় বলল, ঠিক আছে,
আমি তোকে এ বাড়িতে রাখব, কিন্তু আমার কিছু নিয়ম আছে, আর সেই নিয়ম তো পালন করতে হবে। আমি তাকে বলেছিলাম, আপনার সকল নিয়ম আমি অক্ষরে অক্ষরে পালন করব, তাও আপনি আমায় চাকরি থেকে বহিষ্কার করবেন না। শেখের ছেলে তখন আমায় বলল, ঠিক আছে, আর রাত 1-2টা বাজলে আমার রুমে কিছু কাজ পড়ে আছে, সেগুলো তো করতে হবে। আমি তখন শেখের ছেলেকে বললাম, দেখুন আজ আমি অসুস্থকাল আপনার রুমের সকল কাজ করে দীপ। সে তখন আরও রাগান্বিত হয়ে বলল, আমি বলছি আজকে আমার রুমে প্রচুর কাজ পড়ে আছে, সেগুলো এখনই তোর করতে হবে। মনে মনে চিন্তা করলাম, কেন তাকে রুম থেকে বের হতে বললাম? নিজের বিপদ নিজেই ডেকে এনেছি। আমি আরও একবার তাকে অনুরোধ করলাম, আজ আমার শরীরটা ভালো না, মাথা ব্যথা করছে। তখন সে বলল, আমার রুমে মাথা ব্যথার ওষুধ আছে, খাওয়ার সাথে সাথেই ভালো হয়ে যাবে। এখন ঘড়িতে 1:30 বাজে, আমি আমার রুমে ওয়ার্ক করছি, তোকে যেন 3 মিনিট পর আমার রুমে দেখি। আমি শেখের কথা শুনে বললাম, ঠিক আছে, আপনি যান, আমি আসছি। তারপর যখন রাত 1-2টা বাজল, আমি ভয়ে ভয়ে তার রুমে গেলাম, আর মনে মনে চিন্তা করতে লাগলাম, আজ কপালে কি আছে কে জানে। যাই হোক, শেখের ছেলের রুমে গেলাম, তারপর তাকে জিজ্ঞেস করলাম, স্যার কি কাজ পড়ে আছে? তখন শেখের ছেলে বলল, আজ থেকে রাত 1-2টা থেকে শুরু করে রাত 4টা পর্যন্ত তোর রুমে ডিউটি। আমি শেখের ছেলেকে বললাম, দিনেও ডিউটি, রাতেও ডিউটি, তাহলে আমি ঘুমাবো কখন? শেখের ছেলে বলল, ভোর 4টা থেকে সকাল 8টা পর্যন্ত। আমি যদি এখন না করি তাহলে হয়তো আমার চাকরি থাকবে না, আর তাই তার এই নতুন নিয়ম মেনে নেওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না। আমি তখন শেখের ছেলেকে জিজ্ঞেস করলাম, আপনার রুমে রাত 1-2টা তার সময় কি করতে হবে? তখন সে বলল, আমি যদি তোকে বলি তুমি শুয়ে থাক, তাহলে তুই চুপ করে শুয়ে থাকবি, কোনো কথা বলতে পারবি না। আমি শেখের ছেলেকে বললাম, শুয়ে থাকলে কি আমার ডিউটি হবে? সে বল, শুয়ে থাকার পর আমি তোকে যা আদেশ করি তাই তোর পালন করতে হবে। আমি আমতা আমতা করে বললাম, ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। তবে আজ আমি অনেক অসুস্থ, আজকের রাতটা আমার রুমে আমায় ঘুমোতে দিন, কাল থেকে আমি আপনার রুমের দায়িত্ব পালন করব, আপনি যা বলবেন তাই হবে। শেখের ছেলে আমায় বলল, ঠিক আছে যা। জুমা, আজ তোকে সুযোগ দিলাম। শেখের ছেলের কথা শুনে আমার একটু স্বস্তি মনে হলো। আমি আমার রুমে ঘুমাতে গেলাম। আমি রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। এরপর আমার সাথে যা ঘটেছিল তাতে আমার বেঁচে থাকার ইচ্ছাটাই হারিয়ে ফেলেছি। প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নিয়মিত এমন আলাদা স্বাদের গল্প শুনতে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর হ্যাঁ, নোটিফিকেশন বেলটি অল করে রাখবেন, যাতে পরবর্তী গল্প সবার প্রথমে আপনাদের কাছে কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।